এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কোর্ট কাছারির যুগেও গ্রামে সালিশ বসেছে। দয়াগঞ্জের মুরব্বীরা সব নয়াগঞ্জে এসে উপস্থিত হয়েছে। এখন আর দৌড়া মারার যুগ নেই, তবু কেউ কেউ উৎ পেতে আছে মারপিটের একটা পর্ব তৈরি করতে। এমনও অবশ্য আসামি বাদী নয়, আশেপাশের মানুষেরাই সুযোগ খুঁজছে। টিয়ার পরিবার হিংস্র রাগ নিয়ে আসলেও তারা মেয়ে পক্ষ জেনে বুঝে মেয়ে ফেরত নিয়ে ঝামেলা নিজেদের জন্য বাড়াবে না। আর মুরাদের পরিবারেও পুরুষ মুরব্বী বলতে কেউ নেই। আত্মীয় স্বজনরা আছে, কিন্তু তারা কেউ ঝামেলায় এগিয়ে আসতে চায়নি। মুরাদের মা বিধবা মানুষ, একা কার কার সাথে তর্কে যাবেন, তাই মাথা নিচু করে পুরুষদের চেয়ে একটু দূরে দাঁড়িয়ে আছেন। আসামির মতো শুধু মুরাদ নয়, রিমন আর সুমনও দাঁড়িয়ে আছে সবার সামনে। টিয়াকে রাখা হয়েছে তার পরিবারের মানুষদের সাথে। মুরাদ এখনো ঘাবড়ায়নি, কিন্তু তার ভয় মাকে নেই। কোনো প্রকার ঝক্কি সামলাতে গিয়ে যদি মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এলাকায় সালিশ শুধু মুরব্বীরা চালাবে, তা যেন একটা বিপদের সংকেত দিচ্ছিল সুমনকে। সে আলগোছে ফোন তুলে কল দিল তাসিনকে। মাত্রই লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিল সে। সুমনের ফোন কল পেয়ে তাকে আন্দাজেই যেন রেড সিগন্যাল দিচ্ছিল। সে তটস্থ হয়ে ফোন তুলতেই শুনতে পেল অনেকের গলার স্বর একসাথে। সুমনের কানে ওয়্যারলেস ব্লুটুথ থাকায় সে সহজেই কল দিতে পেরেছে, কিন্তু মুশকিল হলো তাসিনের কথা শুনতে পারলেও তার কথা বলাটা বিপজ্জনক। কারো চোখে না পড়ে যায়, তাহলে আবার হয়তো তাসিনও ফেসে যাবে। ফোনের এক প্রান্ত থেকে তাসিন বলে চলেছে, কোনো ঝামেলা হয়েছে? এত হইচই কেন শোনা যাচ্ছে? সুমন যথেষ্ট বুদ্ধিমান। সে হাই তোলার ভান করে দু হাতে মুখ ঢেকে অতি ধীর স্বরে বলল, সালিশ বসেছে এলাকায়, আর এখানে টিআরসি প্রভা মেয়েটার বাড়ির লোকই বেশি চওড়া হয়ে আছে। সুমনের ফিসফিসে আওয়াজে তার চারপাশের হইচই মিলিয়ে কথা ঠিকঠাক বুঝতে না পেরে তাসিন কল কেটে দিল। তড়িঘড়ি করে পটলের নাম্বারে ডায়াল করতে পটল ফোন তুলে বলল, বস, আপনার বন্ধুকে আজকে হেভি সাইজ করব। কি হয়েছে বলো তো? পটল সবিস্তারে সবটা বলতেই মাথায় হাত দিল তাসিন। কি করবে, কি করা যায় অনেক ভেবেও যখন কুল কিনারা পেল না, তখনই পাশের ডেস্কের হাবিব চাচা তাসিনকে ডাকলেন। কি বেটা, মুখ গোমরা কেন? এখনো তো লাঞ্চ আওয়ার হয়নি। লোকটা বরাবরই তাসিনকে কামচুর বলে রসিকতা করে, তাই এমন করে বলল যেন লাঞ্চ আওয়ার শেষ হতে কাজ শুরু হবে বলে তাসিন মুখ গোমরা করে আছে। হাবিব চাচা অফিসের খুবই পুরাতন লোক, তবু তাসিনের সমপদেই আছেন। মাঝে মধ্যে তাসিনের সাথে নিজের অনেক সমস্যার কথাও খোলাখুলি আলোচনা করেন। সে ভরসাতেই হয়তো তাসিনও নিজের কথা বলে দিল এলাকায় কি হচ্ছে বা কি হয়েছিল গত 3 দিন। সব শুনে হাবিব চাচা বললেন, এটা কোনো সমস্যাই না যদি তোমরা থানার এলাকার হয়ে থাকো। ভর দুপুরে রোদে বসে সালিশ কারো মনপুত হওয়ার নয়, মন মেজাজ এমনিতে নিরীক্ষী হয়ে থাকবে। সালিশ বসেছিল মুরাদদের বাড়ির উঠোনে, কিন্তু সেখানে গরম প্রায় অতিষ্ঠ সবাই সালিশে স্থগিত করতে চাইলে অনেকে। কিন্তু হঠাৎ করে তাসিনদের এলাকার মেম্বার বলল, এক কাম করলে হয়, আফসারের বাড়ির বাগানে বসে আমরা। গাছের তলায় রোদ নেই, আবার বাতাস খুব। এই বাড়ির পরেই বাড়ির আফসারের, কি বলো মীর সাহেব? আফসারও সালিশে উপস্থিত ছিল সবার সাথে। মুখের উপর না বলাটা ভালো দেখায় না, তাই হাসাহাসি মুখ করে বলল, কি বলবো আমি, সেখানে বসলে মন্দ হয় না? বিপদে পড়ে হ্যাঁ বললেও মনে মনে ভয় পাচ্ছে স্ত্রীকে নিয়ে। মেয়ে বড় হচ্ছে বলে মাসুমা বাড়িতে বাইরের কোনো পুরুষ আসতে দেয় না। আফসারের বিভিন্ন কাজেও লোকজন আসলে সে সবাইকে নিয়ে তার কাজের জায়গায় বসে। আর এখন কিনা 2 এলাকার কত শত মানুষ গিয়ে উঠবে তার বাড়ি। যদিও সমস্যা নেই, ঘরের পেছন দিকে বিশাল বাগান, তবু বউয়ের যে নাকের ডগায় রাগ, ভয়ে ভয়ে সে বাড়ি গিয়ে মাসুমাকে বলল কথাটা। আশ্চর্যের বিষয়, সে বলার আগেই বাড়িতে খবর চলে এসেছে বিস্তারিত। বুঝতে বাকি নেই কাজটা পটলের, কিন্তু মাসুমা ঠান্ডা মাথায় আছে, তা খুব ভাবাচ্ছে তাকে। তার উপর বাইরের ঘরে থাকা কয়েকটা চেয়ার আর কাঠের টুল বেঞ্চি সব বের করতে বলেছে পটলকে। মেয়ে এখনও স্কুল থেকে ফিরেনি বাড়িতে।
নুরিয়া আর পটল মিলিয়ে দেখা গেল বেঞ্চ টুল সব বাগানে পেতে এসেছে। কিছু সময়ের মধ্যে মানুষজনও এসে গেল। মাসুমাকে মনে করে বড় এক পাতিলে চায়ের জন্য পানি বসিয়েছে চুলায়। মতিগতি এত শান্ত যা ভাবাচ্ছে আফসারকে। একটু পরেই সবাই এসে উপস্থিত হলো তাসিনদের আম বাগানে। জ্যৈষ্ঠের রোদ্দুরে ভেজা বাতাস, ঘামে ভেজা শরীরে সবারই আরাম লাগছে। সালিশের জায়গা পরিবর্তনের সময়টুকুতে সুমন আর রিমন কথা বলছে তাসিনের সাথে। সে বলল, আর চিন্তা করতে হবে না, আমি পুলিশে ফোন করে দিয়েছি, হয়তো এতক্ষণে এলাকায় পৌঁছেও গেছে। শিকদার ফিকদার কোনো বাড়ির মানুষই কিচ্ছু করতে পারবে না। মুরাদ আর টিয়া দুজনই প্রাপ্তবয়স্ক, কারো রাইট নেই তাদের মতের বিরুদ্ধে বিয়ে দেওয়ার। এখন শুধু কথা হলো মেয়ে পরিবারের কারণে মত না পাল্টে ফেলে। যদিও বিয়ে হয়ে গেছে, এখন চিন্তার প্রয়োজন নেই বলেই জানি। তাসিনের কথায় আশ্বস্ত হলো বন্ধুরা কিছুটা। আবার সালিশি কার্যক্রম শুরু হতে দেখা গেল মুরব্বীরা খুব বেশি না ঘাটে সহজ প্রশ্ন করলো টিয়াকে, সে কি স্বইচ্ছায় মুরাদের সাথে বেরিয়ে এসেছিল। টিয়া সত্যিটা বলল, সে ভালোবাসে মুরাদকে আর পরিবারে তাকে তার মতের বিরুদ্ধে বিয়ে দিতে চেয়েছে। ভরা মজলিসে মেয়ের মুখে এমন কথা নিঃসন্দেহে একটা পরিবারের জন্য অসম্মানজনক। এতে করে মেয়েটা হয়তো তার পছন্দের মানুষটাকে পেয়ে যাবে। নিজের ইচ্ছেটার উপর সে সত্ত্বাধিকার হয়ে গেলেও সে হারিয়ে ফেলবে তার আজন্মকালের আপন রক্তের সম্পর্কগুলোকে। টিয়ার সাথেও তাই হলো। টিয়ার মুখ নিঃসৃত কথা শুনতে সকলের সামনে টিয়ার বাবা তাকে কষে এক চড় মারল এবং উপস্থিত সকলের দিকে 2 হাত জোর করে বললেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমাকে ক্ষমা করবেন। আমার আর কোনো কিছু বলার বা করার নেই। গমগমে একটা সালিশে চুপ করে যেন নিস্তব্ধতা নেমে এলো কিছু সময়ের জন্য। 2 এলাকারই গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল, তারাও যেন ব্যথিত হলো কিছুটা। মেম্বার সাহেব যখন শেষবারের মতো মুরাদকে কিছু বলতে যাবেন, ঠিক তখনই মীর বাড়ির গেটে পুলিশ এসে হাজির হলো। এতে সবাই আশ্চর্য হলো বেশ, কারণ কেউই তো পুলিশ ডাকবে বলে কোনো সিদ্ধান্ত নেয়নি। তবু পুলিশ এলো কী করে? পুলিশের এসআই নিজে এসেছেন, সাথে একজন কনস্টেবল। মেম্বার নিজে এগিয়ে গিয়ে কথা বলে নিয়ে আসলেন বিচারের জায়গায়। সুপ্রভার বর্দা ভাই সেখানেই ছিল। সে খেয়াল করলো তার আপন মামাতো ভাই এসেছে। সে জানতো তাদের থানায় নতুন এসআই এসেছে, কিন্তু সেটা যে তারই আত্মীয় সেটা জানতো না। সোহরাবকে দেখে এসআই নিজেই সালাম দিয়ে জড়িয়ে ধরলো ভাইকে। এসআই এহসান এই এলাকায় তো এখনও কেউ চেনে না খুব একটা। সে সবে মাত্র প্রমোশন পেয়ে ট্রান্সফার হয়ে এসেছে সপ্তাহখানেক আগে। মূলত ফোন পেয়ে সে ইচ্ছে করে বাড়ি এসেছে এই এলাকায়। তার ফুপুর বাড়ি পাশের এলাকায়, তাই সুযোগটা কাজে লাগিয়ে এই ফাঁকে একবার ফুপুকে দেখতে যাবে ভেবেছিল। কিন্তু এখানে এসে সব ঘটনা শুনে অবাক। এই সালিশে তার ফুফাতো ভাইরাও এসেছে এই এলাকার ছেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, এবং শেষ পর্যন্ত জানা গেল পালিয়ে যাওয়া কাপড়ের সাথে তার পাগল ছোট বোনটাও ছিল। এহসান বুঝলো সমস্যা এখানে অলরেডি মিটে গেছে, এবং তার ভাইদের কথা শুনে বুঝলো এখন ঝামেলা তৈরি করবে তারাই। তাই খুব ঠান্ডা মাথায় সোহরাবকে একটু আলাদা নিয়ে বলল, ভাইয়া, এখানে এখন প্রভাকে নিয়ে কথা তোলা মানে নিজেরাই নিজেদের মেয়েকে অসম্মান করা। সবাই কিন্তু জানে পালিয়ে গেছে ওই 2 ছেলে মেয়ে। প্রভা কারোর সাথে কোথাও যায়নি, এটা সবাই এমনি বুঝে নেবে, কিন্তু ঘাটাঘাটি করলে ব্যাপারটা ঘোলা হতে পারে। এহসান যা বলল তা যে সোহরাব ভাবেনি তা নয়, বরং সোহরাবও চাচ্ছিল প্রভাকে নিয়ে কথা না তুলতে। কিন্তু সেজু ভাই মেহরাবটা বড্ড গরম মাথার। তার এই এক কথা এই এলাকার ছেলেগুলো ফুসলেই প্রভাকে বাড়ি থেকে বের করিয়েছে। তাই আর যাই হোক, সে এমন কিছু করবে যেন ছেলেগুলোকে বেধড়ক মারের একটা সুযোগ পায়। এহসানের কথার পর সত্যি আর কোনো কথা তুলেনি সোহরাব। মজলিস ভেঙে যেতেই একে একে সবাই বেরিয়ে যাচ্ছিল, কিন্তু কি মনে করে আফসার পুলিশ দুজনে 4 জন্য আমন্ত্রণ জানালো। এহসান বসতে চাইল না, সে সোহরাবকে দেখিয়ে বলল, আঙ্কেল, আমি ভাইয়ার সাথে যাব। আপনাদের এলাকায় এখন আসা যাওয়া হবেই, তাই সময় সুযোগ করে আসবো একদিন। চলে গেল এহসান তার ফুফাতো ভাইদের সাথে।
বাড়ি খালি হতে আফসার ভীরু পায়ে স্ত্রীর কাছে এগিয়ে দাঁড়ালেন। স্মিত হেসে বললেন, তুমি কি রাগ কইরা আছো? রাগ করব কেন? একদম স্বাভাবিক স্বরে বলল মাসুমা। এতে আরো আশ্চর্য হয়ে গেল আফসার। এই যে বাড়িতে মজলিস বসতে দিছো তাতে রাগ করো নাই? রাগ করার কি আছে? তাসিন বলেছে তাই রাগ করার প্রশ্নই আসে না। আর আমার ছেলে জড়িত এ ঝামেলায়, তাই আমি নিজেই খুশি হয়েছি এখানে বসবে শুনে। অন্তত নিজ কানে শুনতে পাবো আমার ছেলের নাম ওঠে কিনা। শুকুর উপরওয়ালার, ছেলেপেলেগুলোর কারণেই নাম আসেনি। ও এই জন্যই কই এমনও কেন কথা শোনাও নাই কেন? পোলারই তো সব দাম। তোমার কাছে পোলার বাপ তো বন্যায় জলে বাইসা আসছে। অভিমানী হয়ে উঠেছে আফসারের কণ্ঠস্বর। সে এমনই, খুব সাদাসিধা। মাসুমা শিক্ষিতা, আবার অভিজাত পরিবারের হওয়ায় কিনা কে জানে আফসারের নজরে সারা জীবন সে এক চাঁদের নেয়। এমন এক চাঁদ যার কাছে যাওয়া যায়, তবু সে অধরা। তার মন সংকীর্ণ এ ব্যাপারে। মাসুমা তাকে বাধ্য হয়ে বিয়ে করেছে, ভালো মেয়ে বলে সংসারও করছে অশিক্ষিত আফসারের সাথে, কিন্তু মন থেকে হয়তো কখনোই সুখী হয়নি। আফসারের এমন আরো বহু ভাবনা আছে মাসুমাকে নিয়ে, কিন্তু তবু দিন শেষে আফসার খুব সুখী এই ভেবে, এই বিধুকন্যা তার সন্তানদের মা, তার অর্ধাঙ্গিনী। অসংখ্য ধন্যবাদ হাবিব চাচা। আপনি বুদ্ধি না দিলে পুলিশের ব্যাপারটা আমার মাথায় আসতো না। ধর্মিয়া, ধন্যবাদ রাখো। এইসব মামলা একসময় আমরাও পার করে আসছি। তোমার চাচিরে আমি এমনিই পালাইয়া নিয়ে বিয়ে করছি। তোমরা তো অল্পে বেঁচে গেলা। আমার কপাল মন্দ ছিল, নিজেও মায়ের খাইছি, তোমার চাচির ভাইদের হাতেও, সাথে আমার দুটা দোস্ত আর আমার চাচারাও মায়ের খাইছে। কি কন চাচা, আপনি এত ডেয়ারিং ছিলেন? অবিশ্বাস্য সুরে বলল তাসিন। এত অবাক হওয়ার কিছু নাই বেটা। মরণ প্রেম যারে ধরে সে সব কিছুই তোয়াক্কা করে না। তাসিন অবাক হয়ে শুনছিল হাবিব চাচার কথা, কিন্তু ডেস্কের উপর ফোনটা বেজে উঠায় তার ধ্যান হটল। একটু ঝুঁকে তাকাতেই আবারও দেখলো তুফান নামটা জলজল করছে। সকালেও টি টাইমে একবার কল এসেছিল, তখন সে ধরতে কেটে গেল। পুনরায় কল করার পর আর ধরেনি, কিন্তু এখন আবার কল করেছে, তার মানে কি জরুরি কোনো ব্যাপার? তাসিন ফোনটা রিসিভ করে উঠল বসা থেকে। চাচা, জরুরি কল, শুনে আসি। ফোন কানে হ্যালো বলতে ডেস্ক ছাড়লো তাসিন। উপাস থেকে উদ্গ্রীব কণ্ঠে সুপ্রভা জানতে চাইলো, কি হলো? তাসিন বুঝলো না কথার অর্থ। সেও প্রশ্ন করলো, কি হবে? সেটাই তো জানতে চাচ্ছি। আমি কি করে বলবো? তাসিন সত্যিই বুঝলো না সুপ্রভার কথা। বিরক্ত হয়ে সুপ্রভা বলল, টিয়ারা বাড়ি ফিরে যায়নি? হ্যাঁ, সকালেই পৌঁছে গেছে। তারপর কি হলো? সালিশ বসেছে। তুমি ফোন করনি তোমার বান্ধবীকে? তাকে করতে পারলে কি আপনাকে জিজ্ঞেস করতাম? ও, সালিশ বসেছে। দু পরিবারে তেমন ঝামেলা না হলেও টিয়ার পরিবার তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তবে হ্যাঁ, ঝামেলা বাঁধানোর জন্য প্রস্তুতি নিয়ে এসেছিল তোমার ভিলেন ভাইয়েরা। কি? কিছুটা চেঁচিয়ে বলেও আবার থেমে গেল সুপ্রভা। সে একটু আগে ক্লাস করে হোস্টেলে ঢুকেছে। সিঁড়িতে তার পাশে মেহেরিন। সে আবারও ক্ষীণ স্বরে বলল, আমার ভাইদের নিয়ে বাজে কথা বলবেন না। কি বলেছে প্রভা? আমার মতোই তিনিও গুন্ডা বলেছে নিশ্চয়ই। ভুল কিছু না, কিন্তু তোমার ভাইরা দেখতে গুন্ডা টাইপই। কথাটা বলে মেহরিন দ্রুত পায়ে সুপ্রভার পাশ কেটে চলে গেল। ওপাশ থেকে মেহরিনের কথাটা আবারও স্পষ্টই শুনেছে তাসিন। সে হা হা করে হেসে উঠেছে, আর রাগে তৎক্ষণাৎ ফোন কেটে দিয়েছে সুপ্রভা। বজ্জাত বদ আর ফালতু লোক এক নাম্বারের। মনে মনে এগুলোই আওড়েছে সুপ্রভা। আর মেহরিনকে তো সে রাতে ঘুমানোর সময় দেখে নেবে। অফিসের সময়গুলো ভালোই কাটছে তাসিনের আজকাল। প্রথম চাকরিটা খুব বিরক্ত লাগতো। মনে হতো চাকরির জন্য জীবনটা উপভোগ করা হচ্ছে না। কলেজ লাইফে একটা প্রেম করেছিল, তাতেও ঠিক এমন মনে হয়েছিল তার। আর সে কারণে প্রেমটা খুব নড়বড়ে হয়ে গিয়েছিল। বিশ্ববিদ্যালয়ে পৌঁছতে গার্লফ্রেন্ড তাকে বিরক্তিকর উপাধির সাথে ছ্যাঁকা দিয়ে চলে গেল। এরপর জীবন বদলে বেশ উপভোগ্য হয়ে উঠল বন্ধুদের সাথে। কিন্তু বাড়ি থেকে দূরে থাকায় যোগাযোগ কিছুটা কমে গেল বন্ধুদের সাথে। পড়ায় মনোযোগ তার সব সময় ঠিকঠাক ছিল, হোক প্রেমে ছ্যাঁকা খাওয়া কিংবা ছোট মামার সাথে মায়ের বিরোধ। এতে তার পড়াশোনায় প্রভাব পড়েনি কখনো।
অনার্স শেষে একরকম হুট করে চাকরি পেয়ে গেল একটা, কিন্তু সেটা রাজশাহী থেকে। তাসিন টের পেল চাকরির ব্যবস্থাটা ছোট মামাই করেছে, তাই সে আর সেদিকে গেল না, নইলে মা জানলে কষ্ট পাবে। চট্টগ্রামেই থেকে গেল বড় মামার পরিচিত একজন চাকরির অফার দিল বলে, কিন্তু চাকরির যোগ্যতা ছাড়া পাওয়া যাবে না। ভাগ্য মন্দ, তার কোনো কালেই ছিল না, তাই হয়তো কম্পিউটারে দক্ষতার জের ধরে হয়ে গেল কাজটা। এখন সে দিব্যি আছে এ কাজে। বেশি দিন হয়নি জয়েন করার, তবু সবার নজরে তার যোগ্যতা দক্ষতা বেশ আছে। কিন্তু খারাপ লাগে তার এটা ভেবে যে বসের সামনেই সে মিথ্যা বলেছে। সুপ্রভার কারণে অফিসের অনেকেই তাকে বিবাহিত বলে জানে। চাইলে সেদিন বলা যেত মেয়েটা কে, কিন্তু তখন বিপদ ঘাড়ে নিয়ে এসেছিল বন্ধুরা, তাই হয়তো মিথ্যাটাকেই সত্য বলে চালিয়ে দিয়েছে। এতে করে বসের কাছ থেকে এক্সট্রা 2 দিন নেওয়ার সুযোগও পেয়েছিল। মোদ্দা কথা, মিথ্যা বলে লাভ হওয়ায় লসটা নিয়ে ভাবেনি। আজ অফিসে ছুটির সময় বড় মামা ফোন দিয়ে বলল, আমার অফিসের সামনে দেখা করিস তো। তাসিন একটু ঘাবড়ে গেল। বড় মামা সচরাচর তাকে ফোন দেয় না, কিছু প্রয়োজন হলে মামিকে বলে মামি ফোন দিয়ে তাকে জানায়। কিন্তু আজ মামা ফোন দিল কেন সেটা ভেবেই ভয় লাগছে। তবে কি ছোট মামা সব ফাঁস করে দিল? না দেওয়ার তো কারণই, মার ছোট মামার মধ্যে এখনও মনোমালিন্যতা আছে। তবে সেদিন অবশ্য কক্সবাজারের ব্যাপারটা মামা কাউকে বলেনি। মায়ের খোঁজও নিয়েছে বলে শুনেছে তাসিন। অফিস ছুটির পরই রিকশায় করে মামার ওখানে যেতেই মামা বলল, এটা নিয়ে পার্কিং লটে যা। তাসিন দেখলো মামার হাতে তার গাড়ির চাবি। হঠাৎ মনে হলো সে হাতে চাঁদ পেয়ে গেছে। খুশিতে চিৎকার করতে ইচ্ছে করলেও চিৎকারটা ভিতরেই দাবিয়ে রেখেছে। 1 সপ্তাহের কথা বললেও মামা তাকে গাড়ি দেয়নি প্রায় 1.5 সপ্তাহ ধরে। বন্ধুরাও ফিরে যাওয়ার পর তার মন একটু খারাপ থাকায় সেও গাড়ির প্রতি আগ্রহ দেখায়নি। তাসিন চাবি নিয়ে নিচে গিয়ে দাঁড়াতেই মনে পড়ল মামা তাকে বলেনি সে চলে যাবে নাকি মামাকেও নিয়ে যাবে। এই কোম্পানিতে মামা মাত্র কিছুদিন আগে যোগ দিয়েছে। বড় মামার টাকার অভাব নেই, আবার চাকরিরও দরকার ছিল না। সময় কাটানোর উদ্দেশ্যেই তিনি একটা কিছু করতে চাইলেন, আর এটা মামারই এক পরিচিতের কোম্পানি হওয়ায় কাজ দিল। অভিজ্ঞতা থাকায় ভালোই পজিশনে আছেন, যদিও আর খুব বেশি দিন করবেন না বলে ঠিক করেছেন। গাড়ি বের করিসনি? মামার কথায় তাসিন সামনে তাকালো। মামাও যাবে তাহলে? গাড়ি বের করতেই মামা উঠে বসলেন। গাড়ি স্টার্ট দিতেই মামা বলল, বাড়ি যাব না এখন। তাহলে? কাচ্চি বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হচ্ছে খুব। ভালো কোনো রেস্টুরেন্টে চল মামা ভাগ নিয়ে খেয়ে যায়। মামার কথা শুনে তাসিনের চোখ দুটো বিশাল গোলাকৃতি হয়ে গেল। মামার কড়াভাবে নিষেধ আছে এমন সব রিচ ফুড খাওয়াতে। বাড়িতে তো এখন সয়াবিন তেলও খাওয়া বন্ধ হয়েছে। গরু, খাসি এসবেও নিষেধাজ্ঞা আছে, তাই মামির 2 রকমের রান্না করতে হয় বাড়িতে। তাসিন মুখ খুলতে গিয়েও সুযোগ পেল না। মামাই আগে বলল, খবরদার বাড়িতে কাউকে কিছু বলবি না। মামি যখন খাবার খেতে ডাকবে তখন? তোর মামিকে ভয় পায় কে রে? ডাকলে বলে দিবি আমি আর মামা খেয়ে এসেছি। কি খেয়েছি সেটা বলার দরকার নেই। মামা কিছুটা জোর দিয়েই বলল। তাসিনও জানে বোকা মামিটা কিছু একটা বলে দিলেই মেনে নিবে, কিন্তু সমস্যা আপা। তাই মামা যে বাড়ি গিয়ে ঘুমের নামে কেটে পড়বে সে ভালো করেই জানে। আর আপা যখন জিজ্ঞেস করবে তখন কি বলবো? কিছু বলবি না, নূরের সামনেই পড়বি না আজকে। গাড়ি ড্রাইভ করতে করতে কথা হচ্ছিল মামা ভাগ্নেতে। তাসিনে পরিচিত এক রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়ে বের হলো। মামা বের হয়ে গাড়ি লক করে মামাকে নিয়ে ঢুকলো রেস্টুরেন্টে। প্রায় 1/2 ঘন্টার মতো সময় নিয়ে মামা ভাগ্নেই খাওয়া শেষ করতে তাসিন বলল কফি, কোল্ড ড্রিঙ্কস কিছু খাবে কিনা। মামা সুযোগ পেয়ে বললেন, আজই তো খাবো, একটা কোকাকোলাই নিয়ে আয়। আজ মামাকে কিসে পেয়েছে কে জানে। এমনটা ভাবতে ভাবতেই তাসিন উঠে গেল কোক আনতে। তার ফোনটা সে খাওয়ার সময় টেবিলে রেখেছিল, সেখানেই বেজে উঠল। মামা দেখে ফোনটা হাতে নিতে গিয়েও অপেক্ষা করলো তাসিন, কিন্তু সে আসছে না। একজন বেয়ারা এসে 2টো কোক রেখে গেল টেবিলে। কলটা কেটে গেছে বাজতে বাজতে। পুনরায় কল আসতেই মামা ভাবলেন হয়তো জরুরি। তিনি হাত বাড়িয়ে ফোনটা নিলেন, স্ক্রিনে ভাষা নামটা উচ্চারণ করলেন।
তুফান, এ কেমন নাম আবার? আরও কয়েক সেকেন্ড বেজে কল কেটে গেল। তাসিন আসেনি। ফোনটা তৃতীয়বার বাজতে মামা আর অপেক্ষা না করে ফোন কানে নিলেন। হ্যালো, কে ফোন করেছে মামা? উপাস থেকে জবাব আসার আগেই তাসিনের কথা শোনা গেল। মামা ফোনটা তার দিকে এগিয়ে দিয়ে বললেন, তোমার ফোন এসেছে। তুফানকে? এ কেমন ধরা নাম? বুকটাতে একটা ঘন্টার টুং শব্দ হয়ে গেল। ওই মেয়ে ফোন করেছে আর তা মামা তুলেছে। সে দ্রুত ফোন মামার থেকে নিয়ে কানে ধরল। হ্যালো, জি আপনার নোটসগুলো পাঠিয়ে দিব পরীক্ষার আগেই। আচ্ছা বাই। বিরতিহীনভাবে সবটা বলে তাসিন ফোন কাটলো। আমাকে বলল, ব্যাচমেট আমার সামনে একটা পরীক্ষা আছে, তার জন্য কিছু নোট চেয়েছিল, আমি দিতে ভুলে গেছি। কি ব্যাপার, এই লোক পাগল নাকি? কিসের পরীক্ষা, কিসের নোটস? ব্যাটার কি মাথায় গন্ডগোল আছে? সুপ্রভা বিড়বিড় করছে একা একা। তার রুমে বসে আছে জয়া নামের এক জুনিয়র মেয়ে। পাশের রুমের মেয়ে এসেছিল মেহরিনের কাছে, কিন্তু মেহরিন নিচে গেছে। সুপ্রভাকে বিড়বিড় করতে দেখে এগিয়ে এলো সে। বিড়বিড় করছো কেন প্রভা আপু? তুমি কি পাগল হয়ে গেছো? পাগল? কথাটা কানে লাগলো খুব সুপ্রভার। মাত্রই তো সে ওই বদলোককে পাগল বলল, আর এই মেয়ে কিনা বলে সে পাগল। মেজাজটার বিগড়ে একদম আলোর মতো ভর্তা অবস্থা। ফোনটা বিছানায় রেখে সে উঠে বাথরুমে ঢুকে গেল। ইচ্ছে মতো মাথায় পানি দিয়ে এসে আবার নিজের বিছানায় শুয়ে পড়ল। আর তার কাণ্ড দেখে জয়া হা করে রইল। আরও কিছু জিজ্ঞেস করার ছিল হয়তো মেয়েটার, কিন্তু ভয়ই করেনি। সুপ্রভা যে খিটখিটে মেজাজের তা 2 বছরের হোস্টেলের প্রায় বেশিরভাগেই জানা। সেই সালিশের পর কয়েকটা দিন চলে গেল। সুপ্রভা এখন টিয়ার সাথে যোগাযোগ করতে পারেনি। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কোথাও অ্যাক্টিভ পাচ্ছে না প্রিয় বান্ধবীটিকে। সেজন্য আজ আবার তাসিনকে ফোন করেছিল। কিন্তু লোকটা এমন করলো কেন? রাগ হচ্ছে খুব। সামনে থাকলে নিশ্চয়ই সে লোকটার মাথায় বেল মারত। আয়না আজ কতদিন হয়ে গেল মামির কাছে যায় না। সে যে সেদিন মামি বলল তাসিন ভাইকে তার পছন্দের মেয়ের সাথে বিয়ে দেবে, তারপর আর আয়না পা মারায়নি ওদিকে। মাঝে মধ্যেও মায়ের আসে বিকেলে তার সাথে গল্প করে সময় কাটাতে, কিন্তু সে আর এখন গল্প খুঁজে পায় না। আগে বলতো খুব তাসিনকে নিয়ে, হাজারো কথার ফুলচুরি ছুটত, সবই তাসিন সম্পর্কিত। মায়েশা তখন বিরক্ত হয়ে বলতো, সব কথাতেই ভাইয়া কেন আসে আপু? আয়না তখন লজ্জায় রাঙা হয়ে যেত। কথা ঘুরিয়ে অন্য কিছু বলতে গিয়ে আবার তাসিনকে নিয়েই ভুলতো। এমন করে অবশ্য মায়েশা বুঝে গেছে আয়না আপু তার ভাইয়াকে পছন্দ করে। কিন্তু এখন আয়নার পরিবর্তন চোখে পড়ছে। আয়নার মাও সেদিন খুব করে বকেছে তাকে, তাই জেদ ধরেছে সে আর কখনো তাসিনকে নিয়ে কথা বলবে না। আজও তেমনই চুপ করে রইল মায়েশা আসার পর। আজ মায়েশা তার মা দুজনেই এসেছে একসাথে, আর তার মা এক বক্স আমসত্ত্ব আর চিংড়ির বড়া বানিয়ে এনেছে। মাসুমার মনে হলো আয়নার অভিমান হয়েছে, তাই মান ভাঙাতেই তার পছন্দের বড়া আর ঝড়ের সময় পড়া আম দিয়ে বানানো টক ঝাল মিষ্টি আমসত্ত্ব নিয়ে আসার পর থেকে মাসুমা ননদের সাথে বসে কথা বলছে। আয়নাকে ডাকতে গিয়েছিল, গিয়ে দেখলো আয়না চুপচাপ বইয়ে মুখ গুছে আছে, কিন্তু সে কি পড়ছে না শুধু দৃষ্টি বুলাচ্ছে বোঝা যাচ্ছে না। মায়েশার আলতো করে কাঁধে হাত রাখতেই ভীষণ রকম চমকে গেল আয়না। ভয় পেলে আপু? তুই কখন এলি? মাত্রই। আসো, ফুপির ঘরে মাও এসেছে। আয়না বিস্মিত হলো মামি এসেছে শুনে, মনে মনে কুণ্ঠিত হলো সেদিনের কথা মনে করে। মামি কি সেদিন কিছু বুঝেছিল নিশ্চয়ই। সে কেমন বেহায়ার মতো প্রশ্ন করেছিল। লজ্জায় এখন মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে তার, কিন্তু মায়েশা জোড়াজুড়িতে উঠতেই হলো। মায়ের ঘরে ঢুকে আর এক দফা সংকীর্ণতায় ভুগলো আয়না। ঘরে পা দিতেই টের পেল মা আর মামি ভিডিও কলে কথা বলছে তাসিন ভাইয়ার সাথে। তারই মাঝে মামি তাকে দেখে বলে উঠল, তোমার কি হয়েছে শুনি? ও বাড়ির পথ বেশ ভুলে বসে আছো দেখছি। মামির কথাটাতে অভিমান স্পষ্ট। মামি সব সময় তাকে তুই করে বলে, শুধু রেগে গেলে কিংবা অভিমান হলে এমন আচরণ করে। তাসিন মায়ের কথা শুনে বলল, কাকে বলছো আম্মা? আর কাকে? আমাদের ধিঙ্গি বুড়িকে। সেদিন কি না কি বলেছি
তারপর থেকে আর আমাদের বাড়ি যায় না। তাই আজ ঘটা করে বড়া বানিয়ে আনতে হলো তার মান ভাঙাতে। মায়ের কথা শুনে তাসিন হাসতে হাসতে বলল, ওর আবার মান আছে নাকি? ক্যামেরাটা ওর দিকে দাও তো দেখি, মান ভরা মুখটা। তাসিনের কথায় সবাই একসাথে হেসে উঠলেও আয়না আর হাসি পেল না, বরং একটা কান্নার ঢেউ বুক থেকে উঠলে গলা এসে আটকে গেল। মাসমা ফোনটা আয়নার দিকে ধরতে আয়না উল্টো ঘুরে বলল, আমি চা বানিয়ে আনছি। আর এক মুহূর্ত দেরি না করে আয়না বেরিয়ে গেল ঘর থেকে। তাসিন একাই বোধ হয় খেয়াল করলো আয়নার কথার ভেতরে চাপা কান্নার ঢেউ। বাকিরা ভাবলো রাগ বেড়েছে। বৃষ্টিমুখর এক শীতল স্নিগ্ধ সকাল। ঘুম ভেঙেছে ঝুম বৃষ্টির মাঝে। হঠাৎ হঠাৎ বাজ পড়ার শব্দে আলমোড়া ভাঙতে ভাঙতে মনে হলো আজ ক্যাম্পাসটা নিশ্চয়ই কৃষ্ণচূড়া লাল হয়ে আছে। বৃষ্টি এলে ফুলগুলো ঝরে লাল গালিচার মতো রঙিন সাজে সেজে ওঠে ক্যাম্পাসের দক্ষিণ দিকটা। সুপ্রভা তড়িঘড়ি করে উঠে দেখলো মেহেরিন এখনও নাক ডেকে ঘুমাচ্ছে। আজ ক্লাসে কজনই বা যাবে? তবুও সুপ্রভা মিস করবে না। ক্লাস করতে নয়, বরং বৃষ্টিতে ভিজতে। এক পশলা বৃষ্টির মাঝে নিজেকে মিশিয়ে হারিয়ে যাওয়ার প্রবঞ্চনা পায় সুপ্রভা সবসময়। আজও ভিন্ন নয়, তাই তড়িঘড়ি করে পোশাক পাল্টে চুলগুলো খোলা রেখেই বেরিয়ে পড়ল রুম থেকে। বেড়ে গিয়েও আবার ফিরে এসে কাজলটা নিয়ে চোখে দিল। কাজল ছাড়া বৃষ্টি বিলাস তার বড্ড ফিকে লাগে। বৃষ্টিতে ভেজার পর প্রসাধনীবিহীন মুখটা তার বড্ড জীবন্ত লাগে নিজের কাছে। কিন্তু চোখের নিচে লেপটে থাকা কাজল ছাড়া তা অপূর্ণ। মেহরিনকে ডাকার ভুল সে কিছুতেই করল না, কারণ মেহরিন তো বৃষ্টিতে ভিজলেই সমস্যা দেখা দেয়। কে জানি বাপু, তার কেমন রোগ, বৃষ্টিতেও যে কারোর অ্যালার্জি হতে পারে, এ যেন খুব আশ্চর্যজনক ঘটনা। সুপ্রভা বেরিয়ে পড়ল প্রিয় ক্যাম্পাসের উদ্দেশ্যে। হোস্টেলের গেট পার হতেই তার চোখ দুটো বিড়ালের চোখের মতো ছোট আর গোলাকৃতি হয়ে গেল। দুই ভ্রুর মধ্যেখানে হালকা কুঞ্চন কালো রঙের মার্সিডিজ বেঞ্জ গাড়িটা তার খুব পরিচিত। এই ঢাকা শহরে পা দিতেই সে প্রথম দুর্ঘটনায় পড়েছিল এই গাড়িতেই। মনে হতে আজও গা শিউরে উঠল এই ভেজা হাওয়ায়। তারপর মনে হলো এদিকে তাকে সময় নষ্ট করার মতো সময় তার হাতে নেই। সে পথের এদিক ওদিক তাকালো রিকশার খুঁজে। ক্যাম্পাস নয়, বরং টিএসসির দিকে যাবে রিকশায় চড়ে। আজ ঘুরে ঘুরে ভিজবে বৃষ্টিতে, এতে নিশ্চয়ই মনটা ফ্রেশ হবে। চারপাশ খুঁজেও একটা রিকশা চোখে পড়ল না। ততক্ষণে গাড়িটির মালিকটি একটি ছাতা হাতে গাড়ি থেকে বেরিয়ে নেমে এলো। লোকটার পা ফেলার ভঙ্গিতে স্পষ্ট সে পানি থেকে পোশাক বাঁচিয়ে চলার চেষ্টা করছে। এতে যেন সুপ্রভার চোখ মুখ আরো কুঁচকে গেল। প্রকৃতিকে দু চোখ মেলে দেখা উপভোগ করার মজাটাই জানে না এই শহরে বড়লোক বাপের বিগড়া ছেলেটা। সে জানে মিষ্টি মুখে সুন্দরী মেয়েদের কতটা বশ করা যায়। তারপর এক বাক্যে নিজের ঘরে কিংবা হোটেলে ঘৃণায় একটা ঢেউ পাকে উঠল সুপ্রভার বুকের ভেতর। সে গেটের ভেতর ফিরে যাওয়ার জন্য পা বাড়াতেই সৌহার্দ্য ডাকলো, প্রভা শোনো, চলো আমার সাথে। কোথায় যাব? হোটেলে? চেঁচিয়ে উঠল সুপ্রভা। এতক্ষণ বৃষ্টি ঝিরঝিরি ছিল, এখন একটু বাড়ছে। সেই বৃষ্টিতে পুরোপুরি ভিজে যাচ্ছে সে। সৌহার্দ্য এগিয়ে ছাতাটা তার মাথার উপর ধরতে এলে ধমকে উঠল আবারও সে। দূরে দাঁড়াও। কেন এমন করছো বলো তো? কে বলেছে আমি মেয়েদের নিয়ে হোটেলে যাই? ওই মেহেরিনের কথা ধরে বসে আছো তুমি? সৌহার্দ্যের ব্যাকুল হয়ে নিজের পক্ষে কথা বলতে চাইল। সুপ্রভার মেজাজ বিগড়ে গেছে প্রচণ্ড রকম। সেই মুহূর্তে কথা বলতে গেলে নির্ঘাত বাজে কিছু বলে বসবে, তাই চাইছে এড়িয়ে যেতে। আর সেই মুহূর্তেই তার ফোনটা বাজলো। বৃষ্টিতে দাঁড়িয়ে ফোন তোলা যাবে না ভেবে সে গেটের ভিতর ঢুকে গেল। সিঁড়ির দিকে পা বাড়িয়ে ফোন তুলে কানে ধরল। সৌহার্দ্য বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও গাড়িতে উঠে পড়ল। সকালের চমৎকার মুডটা বৃষ্টির পানির সাথে ভেসে গেল সুপ্রভার। চোখের কাজল লেপটে গেছে বৃষ্টি বিলাস না করেই। আজকের সকালটা এত দারুণ চাচা, কি বলবো। কফি হাতে নিয়ে তাসিন হাবিব চাচাকে বলল কথাটা। একটু আগেই অফিসের কাজে বসের সাথে মিটিংয়ে যেতে হয়েছিল। সঙ্গী হাবিব চাচা আর বসের অ্যাসিস্ট্যান্ট ওয়াহিদও ছিল। চারজনে এসেছে বসের গাড়িতে করে। আর তখনই শুরু হলো ঝুম বৃষ্টি।
গাড়ির এসি অফ করে জানালার কাচ নামানো থাকায় তাসিন জানালায় তাকিয়েছিল। বৃষ্টির ছাট তাকে একটু একটু করে অনেকটা ভিজিয়ে দিল, শীতল করে দিল ভেতর বাহির সবটা। সে সাথে তাকে করে দিল কাব্যিক। সে বসে বসে 2-4 লাইনের ছন্দ লিখতে গিয়ে বারবার মনে পড়ল তার সেই বৃষ্টির রাত, সেই ভেজা আবছা মুখটা। কি আশ্চর্যজনক কথা, সেদিন তো মুখটা খেয়ালই করেনি সে, অথচ আজ ছন্দের তালে সে মুখটায় মনে পড়ল। সেদিন তো মুখটা খেয়ালই করেনি সে, অথচ আজ ছন্দের তালেই সে মুখটায় মনে পড়ল। মুচকি মুচকি হাসতে লাগলো তাসিন, আর তা দেখে হাবিব চাচা বললেন, হাসছো কেন বেটা? জবাবে তাসিন বলল, আজকের সকালটা এত দারুণ চাচা, কি বলবো। সকাল দারুণ বলে এই হাসি? আমার তো মনে হচ্ছে এই দারুণ সকালে দারুণ কাউকে অথবা কোনো ঘটনা মনে করে হাসছো। কি বস 8 ঘন্টা সময় দিয়েছেন তাদের, একটু রেস্ট নিতে, তারপরেই কাজ শুরু। সেই সময়টা তাসিন আর হাবিব চাচা অফিস ক্যান্টিনে এসে বসে কফিতে চুমুক দিচ্ছে, সেই সাথে ক্যান্টিনে লম্বা জানালার কাছে জমে থাকা ফুটায় ফুটায় বৃষ্টি দেখছে। হাবিব চাচা শুধু বয়সী মুরব্বী, মনের দিক থেকে তিনি এখনও তরুণ। তাসিন তার অফিসের সময়টা উপভোগ করতে পারে শুধুমাত্র এই মানুষটার জন্যই। এই বৃষ্টি মুখর সময়টাতে সেই মেয়েটাকে মনে পড়ছে খুব করে। আচ্ছা, তাকে কি একটু কল করে রাগিয়ে দেওয়া যায়? যেমন ভাবনা তেমন কাজ। তাসিন মনে মনে ঠিক করলো মেয়েটিকে কল দিবে। রিসিভ হতেই সে এমন ভান ধরবে যেন অন্য কাউকে কল দিতে গিয়ে ভুলে তাকে দিয়েছে কল। কল ঢুকলো, বাজলো একবার, সংকোচ হলো তাসিনের, আর না দেওয়াই ভালো। বৃষ্টির দিকে তাকিয়ে কফিতে শেষ চুমুক দিতেই মনে হলো দিয়ে আর একবার, এই শেষ। সত্যি সে দ্বিতীয়বার কল দিল এবং তাকে বিস্মিত করে দিয়ে উপাস থেকে একটা ঝড় বয়ে গেল। কিছু সময় স্তব্ধ হয়ে থেকে তাসিন আবার তার কাজে বসে পড়ল, কিন্তু মন বসল না সেদিকে। আমার আকাশটা যেমন মেঘাচ্ছন্ন, তোমারও কি তেমন? আমার মনের ঘরে ধূসর বিষণ্ণতার পরত, তোমার মনেও কি চলে এমন শরৎ? কি বলছো? একা একা বিড়বিড় করে আয় না, একটু জোরে বলো, আমিও শুনি। মেঘলা আকাশটার দিকে চেয়ে আয়না লাইন দুটো নিজের অজান্তে আওড়ালো। চলতে চলতে চায়ের দোকান বেয়ে সিগারেট হাতে রায়হান বেরিয়ে এলো। তার বখাটেপনা সবচেয়ে বেশি চলে বাজারে এই চায়ের দোকানে বসে, আর প্রত্যেকটা দিন এখানটায় সে নিয়ম করে বসে। আয়না কলেজে যায় বলে আয়না তাকে খুব একটা ভয় পায় না, কিন্তু তার কথা বলার ধরনটা খুব অশ্লীল লাগে। কেমন যেন সব কথাতেই একটা হি হি ভাব থাকে তার। আজ আয়না একদম একা যাচ্ছে, অন্য সময় তুহিন থাকে। দুজনের কলেজ আলাদা হলেও পথ একটাই, তাই দুজন একসাথে যেতে পারে। বলা যায় ইচ্ছে করেই তুহিনের সাথে যায় যেন রায়হান এগিয়ে এসে কিছু না বলতে পারে। কিন্তু তুহিনের খুব জ্বর বলেই আজ সে একা। আয়নার কোনো জবাব না দেওয়ায় রায়হান তার পিছু পিছু আসতে আসতেই আবার বলল, আজকে শালা সাহেব আসে নাই সাথে, যাক ভালোই হলো, এবার অন্তত শান্তিতে দুটো কথা বলা যাবে। একদম আসবেন না আমার পিছু পিছু, কি পাইছেন? যখন তখন এমন পিছনে লাগবেন, অসভ্যদের মতো সারাক্ষণ মেয়েদের পেছনে পড়ে থাকেন কেন? রেগে অগ্নিমূর্তি হয়ে আয়না চেঁচিয়ে উঠল। বাজারে পথ ছেড়ে সে অটোর জন্য দাঁড়িয়েছে। রায়হান পাশে দাঁড়িয়ে কথা বলা থামাচ্ছেই না, তাই অতটা ক্ষেপে গেছে আয়না। আয়নার চেঁচিয়ে ওঠা শুনে একটু দূরে দাঁড়িয়ে থাকা এহসান ভ্রু কোটি করে তাকালো। আজ ডিউটি নেই বলে বাজারের দিকে এসেছিল, নাস্তাটাও হোটেলেই করেছে। এখন ফিরতি পথে সে ছেলে মেয়ে দুটোকে এক নজর দেখে আবারও চলে যাচ্ছিল, কিন্তু মেয়েটির চিৎকার তার কাছে কোনো একটা সংকেত দিল বোধহয়। এবার আর ফিরে না গিয়ে সে এগিয়ে এসে প্রশ্ন করলো, কি হচ্ছে এখানে? রায়হান চিনে এই অফিসারকে, সে কোনো ঝামেলায় পড়তে চায় না বলে বলল, কিছু না। এহসান খেয়াল করলো ছেলেটার চোখ আর কপালের রেখা। খুব যদি ভুল না হয় তবে ছেলেটা প্রচণ্ড রকম স্মোক করে, বখাটে টাইপ, উগ্র স্বভাবের হবে। সে ছেলেটার কথায় পাত্তা না দিয়ে আয়নাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আয়না এহসানের দিকে তাকিয়ে ভাবলো অচেনা লোককে বলে আবার ঝামেলা না বেড়ে যায়, তাই সেও কিছু না বলে ওটু দেখতে পেয়ে উঠে গেল। এহসান বোকার মতো তাকিয়ে রইল কয়েক সেকেন্ড ওটুর দিকে, তারপরে বলল, তোমাকে আমি চিনি মনে হচ্ছে। রায়হানও জানে এহসান তাকে চেনে,
কিন্তু আপাতত এড়িয়ে যাওয়াটাই তার জন্য মঙ্গলময়। সে বলল, আমার বাড়ি এখানে। কথাটা শেষ করে সেও আর দাঁড়ালো না, এহসান বোকার মতো একটু হেসে ফেলল। আজকালকার ছেলে মেয়েগুলো একটু বেশি উচ্ছৃঙ্খল নাকি রোমান্টিক সে বুঝতে পারে না। পথঘাটেও তাদের লড়াই ঝগড়া কত কি চলে, অথচ তার পড়ালেখা চলাকালীন সময়ে কাউকে ভালো লাগলেও বলার সাহস করতো না, পাছে আবার বাবার কানে যায় কথাটা সেই ভয়ে। ভার্সিটিতে পড়ে পছন্দ হলেও প্রেম করার উদ্দীপনা পেত না। তখন অবশ্য নেভিতে ঢুকতে হবে এমন এক নেশায় পেয়ে বসেছিল তাকে। দুর্ভাগ্যবশত তা হয়নি। শেষ পর্যন্ত বাবার জোরের মুখে পুলিশের এন্ট্রি নিল। এই কাজটা তার খারাপ লাগে না, আবার ভালো লাগে না। না চাইতেও এখানে ঘুষ টুস ব্যাপার হয়ে যায়, আর এটাই খারাপ লাগে তার। সারাদিনের কর্মব্যস্ততার পর বাড়ি ফিরে তাসিন প্রথমেই মামির কাছে বায়না ধরলো বাইরে খাবে আজ। মামিও কপট রাগ দেখালেন এই নিয়ে। সেদিনও মামা ভাগ্নে বাইরে খেয়ে পরদিনেই গ্যাসের ব্যথা, এই সেই কি বিপদেই না ফেলেছিল। তাসিন শুনতে যাচ্ছে না বলে মামি বললেন, ঠিক আছে, আমি ভুনা খিচুড়ি রান্না করছি, কম তেল মশলা দিয়ে। বাইরে খাওয়া চলবে না। সকালের বৃষ্টি সকালে থামলেও বিকেলের পর আবার শুরু হয়েছে, এখনও চলছে ঝিরিঝিরি। তাসিনের মনে হচ্ছে মামিকে এখন তার জন্য আবার কিচেনে ঢুকতে হবে, তাই বারণ করলেও খিচুড়ি লাগবে না। সে ভাত খাবে বলেই ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। আগে যে ঘরে সে থাকতো সেটাতে বারান্দা ছিল না। বড় হওয়ায় ভাইয়া আর ভাবি বিদেশে সেটেল হওয়ার পর মামি তাকে এই ঘরটাতে আসতে বলেছে। ডিম্বাকৃতি বড় একটা ব্যালকনি আছে এই ঘরটাতে, তাই সেও আসতে আপত্তি করেনি, বরং খুশি হয়েছে মামি তার মনের কথা বুঝতে পেরেছে বলে। অফিসের পোশাক বদলে বাথরুমে ঢুকে শাওয়ার নিল। বৃষ্টির ফোঁটা পড়ে আজ গায়ে 2 দফায়, সকালে একবার এখন আবার, তাই গোসলটা করাই ঠিক মনে হলো। গোসল শেষে তোয়ালে পেঁচিয়ে বের হয়ে বারান্দার দিকে পা বাড়াতেই কানে এলো ফোন বাজছে। ফিরে এসে বিছানা থেকে ফোন নিল তাসিন। খালি গলায় বিষম খেলো নাম দেখে। সকালে যা করলো তারপর এখন ফোন করছে কি তাকে সত্যি পুলিশে দিতে? রিসিভ করবে না করেও ধরলো। হ্যালো বলতেই উপাস থেকে সুপ্রভা সালাম দিল। তাসিন জবাবে ওয়ালাইকুম আসসালাম বলতেই সুপ্রভা আবার বলল, সরি সকালের জন্য। আমি না অন্য একজনকে বকতে গিয়ে আপনাকে বকেছি, কিছু মনে করবেন না প্লিজ। এক্সট্রিমলি সরি। দম নিয়ে বলো। বুঝলাম, রং নাম্বার ছিল হয়তো। তাসিন স্বাভাবিকভাবেই বলল, রং নাম্বারটা সৌহার্দ্য। সুপ্রভা থেমে গেল নামটা বলতে গিয়ে। কথা ঘোরাতেই আবার বলল, কোন দরকারে কল দিয়েছিলে? তাসিন ভরকে গেল এবার। সে তো কোনো প্রয়োজনে ফোন করেনি তখন, এখন কি বলবে ভেবে পাচ্ছে না। কয়েক মুহূর্ত ভেবে আবার বলল, হ্যাঁ দরকারি। তুমি সেদিন ফোন নাম্বার চাইলে মুরাদের। সুপ্রভার মনে পড়ল সে চেয়েছিল ফোন নাম্বার। টিয়ার সাথে কোনোভাবেই যোগাযোগ না করতে পেরে চেয়েছিল, কিন্তু এখন তো তাদের যোগাযোগ হয়েছে। টিয়া নিজে তাকে ফোন করেছিল। সুপ্রভা বলল, লাগবে না, কথা হয়েছে টিয়ার সাথে। ও বলে তাসিন চুপ হয়ে গেল। আর কি বলবে সে? সকালে যে দুষ্টুমির একটা খেয়াল ছিল মাথায়, এখন সেটাও নেই। সুপ্রভা চুপ হয়ে গেছে। দুজনেই নিস্তব্ধতায় নিজেদের মধ্যে বলার মতো কথা খুঁজে পেল না। সকালে যখন সৌহার্দ্যকে দেখে সুপ্রভা রুমে ঢুকে গেল, তখন সৌহার্দ্য তার নাম্বারে অসংখ্য কল করলো। সুপ্রভা তার কল ধরে অনেক বকাবকি করলো, কিন্তু সৌহার্দ্য শুনল না। বাধ্য হয়ে সুপ্রভা তার নাম্বারে ব্লক করলো। আর তার মিনিট 5 পরই এসেছিল তাসিনের কলটা। সুপ্রভার মনে হয়েছে সৌহার্দ্য বুঝি অন্য কোনো সিম দিয়ে কল দিয়েছে। আগেও এমন করেছে সে, আর তা ভেবে সুপ্রভা কল ধরেই চিৎকার করে বলেছিল, অসভ্য লুচ্চা, তুই আর একবার যদি কল দিস আমি তোকে তোর 14 গোষ্ঠীকে জেলে পাঠাবো, মনে রাখিস। ব্যাস, এক বাক্যে সে সব বলে কল কেটে দিয়েছিল। তাসিনের মনে হয়েছিল কেউ বুঝি তার কানের কাছে বোমা ফাটালো। পুনরায় আর কল করার মতো এনার্জি সে খুঁজে পায়নি নিজের মধ্যে। মেয়েটা সত্যিই এক তুফান, বজ্রপাত বোমা যাই বলো কম হবে। তবে এটুকু বুঝতে পারছিল কেউ মেয়েটাকে ডিস্টার্ব করছে।
তাই ওরকম বলেছিল। কিন্তু এখন আর কথা খুঁজে পাচ্ছে না তাসিন। হুট করে কি বলা যায়? তারপরেই বলল, ডিনার শেষ? হ্যাঁ, হোস্টেলে 9টার মধ্যেই ফিনিশ। তাসিন ফোন কান দিয়ে কানে চেপে ধরে ট্রাউজার পরে নিল। টি শার্ট পরবে বলে কোন ফোন লাউডস্পিকারে দিয়ে বিছানায় রেখে টি শার্ট পরছে। তারই মাঝে সুপ্রভা প্রশ্ন করলো, আপনি ডিনার করেছেন? তাসিন মজা করে বলল, না করলে কি এসে তুমি করাবা? তাসিন কথাটা বলে হা হা করে হাসছিল। সুপ্রভাও কিছু একটা বলেছে, কিন্তু সে কথাটা খেয়াল করতে পারেন। তার নজর আটকানো দরজার নিচে, কারো ছায়া দেখা যাচ্ছে একটুখানি, সে সাথে স্যান্ডেলের খসখস আওয়াজ। দ্রুত ফোন কেটে দরজা খুলল। কি আশ্চর্য, কেউ নেই সেখানে। টেনশনে পড়ে গেল তাসিন। মামা ছিল না তো? ওহ মাই গড! এই ঘরের দরজাটা নিচ থেকে একটু ফাঁকা বলে ঘরের ভেতরের কথাবার্তা কান পাতলে ভালোই শোনা যায়। মামা বা নূর আপা দুজনের কেউ একজন যদি কথাগুলো শুনে থাকে, তাহলে নিশ্চিত তার কপালে শনি আছে। আবার মনে হলো মামিও হতে পারে, হয়তো খাওয়ার জন্য ডাকতে এসেছিল। আহ, কি কাণ্ড! এই তুফান এলেই তার বিপদ ঘটে, এমন কেন? নিজেই নিজেকে ইচ্ছে মতো গালি দিতে লাগলো তাসিন। কোন দুর্দশায় যে এই মেয়েটাকে সে ফোন করেছিল সকালে। সুপ্রভা, তোমার বাড়ির ঠিকানা কি জানে সৌহার্দ্য? মেহরিনের হঠাৎ প্রশ্নে সুপ্রভা চমকে তাকালো। একটু আগেই তাসিনের কথা শুনে আর হুট করে কল কেটে দেওয়ায় তার মেজাজ সকালের মতোই বিগড়াচ্ছিল। কিন্তু মেহরিনের কথাটায় সে অবাক হলো। কেন বলো? সৌহার্দ্য আমাকে ফোন দিয়ে বলেছে তুমি তার ফোন তুলছো না কেন, সে তোমাদের বাড়ি যাবে কাল। তো কি? বৈশাখের শেষ সপ্তাহ, মধ্যদুপুর, রোদের প্রখরতায় গা ঝলসানো অবস্থা প্রায়। অথচ কালোয় তুমুল ঝড় বৃষ্টিতে শেষবেলায় শীত শীত আমেজ ছিল বাতাসে। সুপ্রভা ভারাক্রান্ত মনে নির্ঘুম রাত কাটিয়েছে একটা। মেহরিনের মুখে শুনতে সে সৌহার্দ্যকে আনব্লক করে কল দিয়েছিল। সৌহার্দ্য তুলেনি। আজ আবার একটু আগে গরমে যখন সেদ্ধপ্রায় অবস্থা, তখন লাঞ্চ সেরে রুমে ফিরেই কল দিল। কয়েক সেকেন্ডে কল রিসিভ করে সে ক্রূর হাসি হেসেছিল। তা ফোনের এই পাশ থেকে টের পেয়েছে সুপ্রভা। প্রেমের সম্পর্ক হয়নি তাদের, তবু যতখানি ভালো লাগা প্রকাশ প্রশ্রয় দিয়েছিল সুপ্রভা, তাতে যেন সৌহার্দ্য এখন আকাশ ছুঁয়ে ফেলেছে। কেন অযথা ব্লক করেছিলে বলো তো? কি চাও তুমি? তেজস্বী স্বর সুপ্রভার। আমি কি চাইবো? কি ভাবছো বলো প্রভা তুমি? কি ভাববো আবার? তোমার সাথে কি আমার কখনো প্রেমের সম্পর্ক ছিল? তো কণ্ঠে প্রশ্নটা করল সুপ্রভা, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে সৌহার্দ্য সাবলীল ভঙ্গিতে জবাব দিল, সব বিয়ে কি প্রেমের হয়? অ্যারেঞ্জ বলেও কোনো শব্দ আছে অভিধানে। আমার কথা বিশ্বাস না হলে চেক করো। ফাজলামি বন্ধ করো সৌহার্দ্য। আমি তোমাকে ভালোবাসি না, আর না তুমি আমাকে। তবু কেন তুমি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছো? ধৈর্য হারাচ্ছে, তবু কথা স্পষ্টভাবে সে না করে ক্ষান্ত হবে না। সুপ্রভা গরমে এমনিতেই আজ মস্তিষ্ক ফুটছে, যেন তার উপর আজ ক্লাসে এক গাদা সহপাঠীর সামনে তাকে উল্টো জামা পরে যাওয়ায় সবার হাসির পাত্র হতে হয়েছে। রাত নির্ঘুম কাটিয়ে সকাল সকাল ঝাপসা দেখছিল, অথচ আজ গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে, তাও কিনা সকাল 8টায়। 8টা মানে সুপ্রভার কাছে ভোর রাত। সে ঝিমিয়ে ঝিমিয়ে জামা বদলেছে, মুখে হাত ধুয়েছে, কিন্তু চুলগুলো হাতে উলটপালট করে খোপা বেঁধেছে। দেয়ালে আটকানো লম্বাটে আয়নায় একটাবার তাকিয়েও দেখেনি নিজেকে। সেভাবেই গিয়েছে সে ক্লাসে। এক পলকের জন্য যদি সে জামাটার দিকে তাকাতো, তবু এত বড় ভুলটা হতো না। কিন্তু না, আজ তার কপালটাই মন্দ। হোস্টেলে ফিরেও স্বস্তি পাচ্ছিল না, কিন্তু পেটের খিদের তাড়ায় প্রথমে খাবারটা খেয়েছে। খাওয়ার পরও এই অসভ্যকে ফোন দিয়ে এখন মেজাজ বিগড়ে মস্তিষ্ক গলে যাচ্ছে। এখন একমাত্র গোসলটাই তাকে শীতল করতে পারে ভেবে সে গোসলের জন্য গেল। কিন্তু কি বিপদ! ভর দুপুরে হোস্টেলের পানি ফুটন্ত পানির চেয়ে কম নয়। চিন্তাগ্রস্ত মাথায় আবার ফিরে এলো রুমে। টিয়া আর মুরাদ যখন পালালো এবং তাদের সঙ্গে নিজেও যখন পালিয়ে এসেছে, তখনও এতটা অস্থিরতা কাজ করেনি তার। কিন্তু এই ভিন্ন শহরে
থেকে সৌহার্দ্যকে নিয়ে কোনো কথা বাড়িতে গেলে তার পড়াশোনা আর হবে না। হয়তো না চাইতেও তখন সৌহার্দ্যকে বিয়ে করতে হবে। ভাবতে গা কাটা দিয়ে উঠল সুপ্রভাত। ঢাকার আকাশে যখন সর্ষে রঙা সূর্য ঝিকমিকিয়ে হাসছে, চট্টগ্রামের আকাশটা তখন ধূসর মেঘে ছেয়ে যাচ্ছিল। লাঞ্চ আওয়ার শেষ হতেই শরীরে একটা ম্যাজমেজে ভাব আপনা আপনি চলে আসে। কিষানের বাড়িতে এবেলা নিশ্চয়ই ভাত ঘুমের আয়োজন চলে, অথচ শহরে ব্যস্ত মানুষদের জানা নেই ভাত ঘুমের সময় কখন। তাদের ব্যস্ততা দিনের পরত বদলে রাত করে দেয় চোখের পলকে। আর তারা ব্যস্ত থাকে কৃত্রিম আলোয় ভরা বদ্ধ ঘরের। তাসিনের খাওয়ার পর ঘুম সবসময় না আসলেও আজ আবহাওয়ায় আবারও কালকের রূপ ধরায় আজ ঘুম ঘুম লাগছে খুব। কিন্তু কোম্পানির নতুন কাজ এসেছে, হাতে প্রচুর কাজ নিয়ে স্বস্তিতে আর 2 মিনিটও বসা যাবে না। তার সব কাজই কম্পিউটারে, আর সারাদিন সেদিকে তাকিয়ে থেকে আজকাল চোখের সমস্যাও দেখা দিচ্ছে খুব। সময়ের অভাবে হয়তো ডাক্তার দেখানো হবে না এই মাসে। আজ হাবিব চাচা আসেনি অফিসে, চাচা অসুস্থ। তাসিন খবর নিয়েছিল ফোন করে। কাজের দিকে মনোযোগ দেওয়ার 8 ঘন্টা বাদে একটা ইমেল পেল তাসিন। বস তাকে নোটিশ পাঠিয়েছে, কাজের জায়গা বদলি হবে জানি। তাসিন একা নয়, তার আরও কয়েকজন সহকর্মীও পেয়েছে এই নোটিশ। কোনো কিছু নিজে থেকে ভাববার আগে সে কনফার্ম হতে চাইলেও ব্যাপারটা কি। নিজের ডেস্ক ছেড়ে উঠে গেল তার অপোজিট সারির একজনের কাছে। সে প্রথমেই প্রশ্ন করল, আরমান ভাই, আপনিও কি নোটিশ পেয়েছেন কিছু? আরমান মুখ গম্ভীর করে বলল, হ্যাঁ ভাই পেয়েছি, কিন্তু আমার তো এখান থেকে গেলে বিপদে পড়তে হবে। তোমার ভাবির মাত্রই সিজারেশিয়ান অপারেশন হলো, তাদের ফিরে দূরে যাওয়া। আরমান সাহেবের মুখ দেখে খারাপ লাগলো তাসিনের। সে পুনরায় নিজের ডেস্কে গিয়ে চেক করলো তাদের যেতে হবে কোন লোকেশনে। ঢাকা নামটা দেখে চমকে গেল। এত দূরে? তার মানে আর মাসখানেকে তার বাড়ি ফেরা হবে না। যাওয়ার তারিখ চেক করে দেখলো হাতে 3 দিন সময় এখনও আছে। বসের সাথে কথা বলে একটা দিন পেলেই হবে। বাড়ি গিয়ে দেখা করে আসবে। অফিস টাইম শেষ হওয়ার 5 মিনিট 5 আগে বস নিজেই 5 জনকে ডাকলো নিজের কেবিনে। সেই 5 জনই সিলেক্ট হয়েছে ঢাকার অফিসের জন্য, তাও কিনা মাত্র 5 মাস। প্রত্যেক মাসে ছুটি একটানা 4 দিন করে পাবে, তবে 5 জনের টাইমিং আলাদা হবে। থাকা খাওয়ার কথা উঠলে জানা গেল সব রকম ফ্যাসিলিটিস কোম্পানির পক্ষ থেকে থাকবে, তবে এর বিনিময়ে স্যালারি থেকে একটা ছোট অংশ অফিস রাখবে। তাসিনের এ নিয়ে মাথা ঘামানোর নেই, বরং খুশি সে। একদম নতুন হয়েও তাকে বিশেষভাবে পরিণতির সাথে রাখা হচ্ছে। তার মানে তার যোগ্যতা নিয়ে অফিস কর্তৃপক্ষ সন্তুষ্ট। কিন্তু অত দূরে মন টিকবে কি না এই নিয়ে যত দ্বিধা। এখানে তো মায়ের মতো আপন মামি আছে, একটা বড় বোন, মামা সবাই আছে। এত বছরেও একদম আলাদা থাকা হয়নি কখনো। তবু সে চেষ্টা করবে। জীবনে উন্নতি করতে গেলে অনেক কিছুই করতে হয়। বসের সাথে আলোচনা শেষ হওয়ার পর সে বাড়ি গেল। আরমান সাহেব ঢাকায় অফার ক্যান্সেল করিয়েছেন। এতে একটা লাভ হলেও আরেকটা লস তার হয়ে গেছে। ঢাকার সুযোগটা তার খুব বেছে বেছে 5 জনকে দিয়েছিল অফিস, এবং 5 জনকে নির্দিষ্ট সময়ের মধ্যে ভালো কাজ দেখাতে পারলেই প্রমোশন পেয়ে যেত। তাসিনের পরিবার নিয়ে এখনও দায়িত্ব কাঁধে আসেনি। সে যেখানে ইচ্ছে যেতে পারে। অ্যাচিভমেন্টের প্রতিটি পথ তার জন্য চিন্তাহীন। কিন্তু আরমান সাহেবের মুরব্বি বলতে মা এবং শাশুড়ি দুজনেই মৃত। এই অবস্থায় তার অসুস্থ স্ত্রী আর সন্তানদের রেখে যাওয়াটা বিপজ্জনক ভেবেই তিনি পিছিয়ে গেছেন। বাকিরা সবাই প্রস্তুত নতুন উন্নতির জন্য। তাসিন ছুটি পেয়ে রাতে মামিকে সবটা জানালো। তার আবেগজোয়ারি মামি শুনে কাঁদো কাঁদো হয়ে গেল। তারপর নিজেই তাসিনের ব্যাগে কাপড় চাপড় আরও প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দিল। তাসিন চুপচাপ দাঁড়িয়ে দেখছে সবটা, আর ভাবছে মা ছাড়াও মায়ের মতো কাউকে পাওয়ার সৌভাগ্য তার কী করে হলো। এই মানুষটা তাকে কখনো ভাইয়া আপুদের চেয়ে আলাদা করে দেখে না, বরং আজকাল একটু বেশি আহ্লাদ করে।
যদি কখনো তাকে একেবারে চলে যেতে হয় বাড়ি, তবেই মানুষটা সবচেয়ে বেশি কষ্ট পাবে। তার মায়ের ভাই মামারাও এতটা পাবে না। মামির কাপড় প্রায় গোছানো শেষ। তাসিন এগিয়ে গেল খাটের কাছে। মামির পাশ ঘেঁষে দাঁড়িয়ে আলতো স্পর্শে মাথায় হাত রেখে একটু ঝুঁকে চুমু খেলো মাথায়। আমার এই মেয়ে, বোকা মেয়েটা এত কান্না করলে আমি কিন্তু চাকরি ছেড়ে দেব। তাসিন মজা করে বলল মামিকে। মিষ্টি হেসে এই থ্রেটে মামি কান্না মুখে খেলখেলিয়ে হেসে উঠল। চাকরি ছাড়লে মাইয়া পাবে কেমনে আব্বা? তাসিনও এবার হেসে উঠল আর একটু মাথায় হাত বুলিয়ে বলল, ছুটি তো আমার সপ্তাহে সপ্তাহে থাকবে না। বস বলেছে সাপ্তাহিক ছুটি একসাথে দিবে মান্থলি, তাই ঠিক করেছি 1 মাসে মাকে দেখে আসবে, আর 1 মাসে এই মাকে দেখব। তাসিনের কথাটায় মামি প্রসন্ন হলো যেন। রাতের খাবার খেয়ে মামাকে জানালো তাসিন তার নতুন অপরচুনিটির কথা। মামা খুব খুশি হলেন এই নিয়ে। খেতে খেতে জিজ্ঞেস করলো সে বাড়ি কখন যাবে। তাসিন জানিয়ে দিল খুব ভোরে বেরিয়ে পড়বে। এরপরে সবাই ঘুমাতে চলে গিয়েছিল। তাসিন যখন 4টার দিকে অ্যালার্ম শুনে উঠল, তখন সে খেয়াল করলো তার ঘরের বাইরে আলো। তার মনে হলো মামি তার জন্য এত ভোরে উঠে পড়েছেন। এমনিতেও বেরিয়ে পড়ার সময় মামিকে ডেকে বিদায় নিত, কিন্তু ধারণা থেকে চৌগুণ বেশি হয়ে গেল। তাসিন যখন তৈরি হয়ে ব্যাগ আর গাড়ির চাবি নিয়ে বের হলো, তখন ডাইনিং স্পেসে দেখা গেল মামা, মামি, নুরাপু আর দোলা ভাইকে। তাসিন অবাক হতেও ভুলে গেল যেন। এত ভোরে সবার ঘুম উড়িয়ে দিয়েছে তার চলে যাওয়া। হঠাৎ করে মনে হলো সে বোধহয় দেশান্তরী হতে যাচ্ছে। হাসি মুখে সবার কাছে বিদায় নিয়ে গাড়ি স্টার্ট দিল। এলাকার সড়ক ছেড়ে হাইওয়েতে উঠতে মিনিট 5 লাগলো। তারপর গাড়ির গতি বাড়ালো তাসিন। ততক্ষণে অন্ধকার আকাশটা ধোঁয়াশার মতো হয়ে ফ্যাকাশে রং ধারণ করেছে। সূর্য মামার ঘুম ভাঙতে এখনও কিছু সময় বাকি। স্বতঃস্ফূর্ত মেজাজে তাসিন ড্রাইভিংয়ে মনোযোগ দিল। এত ভোরে বেরিয়েও বাড়ি পৌঁছে নাস্তার সুযোগ হবে কি না কে জানে। বাড়িতে এখনও কিছু জানানো হয়নি, এমনকি সে আজ যাচ্ছে সে কথাটাও না। হাঁক ঢাক ছেড়ে আফসার মেয়ে নিজের রাগের জানান দিচ্ছিলেন মাসুমাকে, কিন্তু তার সে রাগের পরোয়া কিছুতেই করছে না মাসুমা। উল্টো পটলকে বকে ধমকে অন্যদেরও যেন শাসনের ইঙ্গিত দিচ্ছেন। এতে অবশ্য মায়েশা মোটামুটি তারাই আছে স্কুলে যাওয়ার জন্য। বাড়িতে থাকলে বাবার সাথে সেও ফ্রিতে বকা খাবে। মায়েশা চলে যেতেই তুহিনও সুযোগ বুঝে কেটে পড়ল। মধ্যিখানে ফেসে গেছে পটল আর আফসার বীর। নূরের অবশ্য সেদিকে পাত্তা দেওয়ার সময় নেই, সে খাওয়ায় ব্যস্ত। মাসুমার বকা চলতে থাকলো। এতে পটল কান্না কান্না ভাব নিয়ে গেটের দিকে এগিয়ে গেল। খেতে যাওয়ার বাহানায় সে বেরিয়ে যেতেই আফসার মিরও ফাঁক বুঝে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। নিজের রাগ নিজের ভেতরে শান্ত করে রেখে দিলেন। বরাবরই তিনি মাসুমাকে রাগ দেখাতে গিয়ে নিজে বকা খেয়ে নাকাল হন। আজও ব্যতিক্রম হয়নি। বাড়ি থেকে বের হওয়ার সময় আজ একজনও সদর দরজাটা টেনে দিয়ে যায়নি। এতে করে উঠোন থেকে মহল্লার রাস্তা দেখা যায়। বিরক্ত হয়ে মাসুমা নিজে গিয়ে টিনের গেট সামনের দিকে টানতে টের পেল বাইরে থেকে কেউ টেনে ধরেছে। বিস্ময়ে সে সামনে ঝুঁকে দেখতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল। বুকটাও বুঝি হঠাৎ করে ধরফরে উঠল। ঘড়িতে তখনও 10টা বাজেনি। ছেলের এখন অফিসে থাকার কথা, অথচ সে ছেলে তার দাঁড়িয়ে আছে চোখের সামনে। বিস্ময় প্রকাশ করতেও যেন সন্দেহ হচ্ছে মাসুমার নিজের কাছে। ভুল দেখছে না ঠিক, তাতেও সন্দেহ। মায়ের অবস্থা টের পেয়ে তাসিন হাসতে হাসতে গেটের ভেতরে এসে গেট আটকে দিল। এক হাতে মাকে জড়িয়ে অন্য হাতে লাগেজ ধরল। ভয় পেয়েছো? তা নয় তো কি, বলা নেই কওয়া নেই হুট করে সামনে এসে দাঁড়ালি। সব ঠিক আছে তো? তুই হঠাৎ বাড়িতে যে? মাসুমা উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে চলেছেন। তাসিন বুঝলো একদম হঠাৎ করে আসায় মা ভরকে গেছে। হতে পারে হাতের এত বড় লাগেজ দেখেও ভয় পেয়েছেন, তার উপর গাড়িও সাথে নেই। মাসুমা আবারও প্রশ্ন করলেন, সব ঠিক আছে? আমার প্রমোশন হয়ে গেছে মা। কি? চমকে গেলেন বোধহয় কিছুটা।
তাসিন মিটিমিটি হাসছে মায়ের রিয়াকশন দেখে। তার ধারণা মা অবাক হলেও খুব খুশিও হবেন, কিন্তু তার মা খুশির চেয়ে ভয়টাই বেশি পেয়েছেন। মামা বাড়িতে পুনরায় বুঝে কোনো ঝামেলা করে সে চাকরি গাড়ি সব ফেলে চলে এসেছে। বছর 2 আগেও তো এমনই কিছু করেছিল সে। সকাল সকাল পিকনিকে যাওয়া প্ল্যানটা ভেস্তে দিল সৌহার্দ্যকে বখাটে ছেলেদের চেয়ে এখন কোনো অংশে কম লাগে না সুপ্রভার। তার কিছুদিন আগে শোনা কথাগুলো সবই সত্যি করতে কোনো ত্রুটি রাখছে না ছেলেটা। এই যে একটু আগে হুট করে ক্লাসে এসে তাকে সবার সামনে অনেকটা ধমকের সুরে বলে গেল, পিকনিকে যাওয়া ক্যান্সেল তোমার। তারপর সত্যি ক্যান্সেল হয়ে গেল। সুপ্রভার ভাইয়ের ফোন নম্বর তো আগেই জোগাড় করেছিল। আজ একেবারে তার বাড়িতে ফোন করে বলেই দিল সে পিকনিকে যাচ্ছে, তাও কিনা ছেলে মেয়ে একসাথে 2 রাত থাকবে বান্দরবানে। ব্যাস, বাড়ি থেকে তাকে পিকনিকের টাকা দিবে তো দূর, তার উপর নিষেধাজ্ঞা জারি করে দিল মা ফোন করে। মা ফোন করেছে মানে সৌহার্দ্য কলটা তার বড়দা ভাইকেই করেছিল, তাই মা জানে। মন খারাপ করে হোস্টেলে ফিরে এলো সুপ্রভা। মা এও বলেছেন শেষদা আসবে সন্ধ্যের মধ্যে তাকে নিয়ে যেতে। পিকনিকের 2 দিন সে গ্রামেই কাটাবে। মুখ ফুলিয়ে হোস্টেলের রুমে বসে ছোট ব্যাগটা গোছাচ্ছে সুপ্রভা। তার বিপরীত পাশের বিছানায় বসে মেহেরিনও ব্যাগ গোছাচ্ছে। তবে সে বাড়ি নয়, পিকনিকে যাবে বলে গোছগাছ করছে। সন্ধে নাগাদ মেহরাব এসে পৌঁছতেই বেরিয়ে গেল সুপ্রভা। রাগে গা রিরি করছে। শেষদা আসার পর সে মুখ খুলেনি, এমনকি একটিবার জিজ্ঞেসও করেনি তার ভাই কেমন আছে। মেহরাবও কোনো কথা বলেনি বোনের মুড বুঝতে পেরে। গাড়ি নিয়ে আসেনি মেহরাব, তাই বাসে করে রওনা হলো তারা। মীর বাড়িতে পিনপত নীরবতা চলছে। এই নীরবতা সাময়িক। মাসুমা গম্ভীর হয়ে বসে আছে বলে এত চুপচাপ সবাই। তাসিন এসে বাড়িতে পা রাখার কিছুটা সময় পরে পটল বাড়ি ফিরেছিল। তাসিনকে দেখতে সে খুশিতে হৈ হৈ করেছিল। সেই খুশি তার বেশিক্ষণ টিকল না। তাসিন জানালো তার বাড়ি আসার কারণ, আর তা শুনেই মাসুমা ঝুম হয়ে বসে রইল। তাসিন অবশ্য বুঝিয়ে যাচ্ছে সে কখন থেকে ঢাকা থাকা আর চট্টগ্রাম থাকা একই ব্যাপার, কিন্তু মাসুমার মন মানছে না। চট্টগ্রামে বাবা মা ছিল না, কিন্তু মামা মামি তো ছিল। মুদ্রা কথা ছিল আপন মানুষদের কাছেই, তাই নিশ্চিন্তে থাকতে পারত তারা। কিন্তু তাসিন অচেনা অনাত্মীয়দের সাথে থাকলে কেন জানি ভয় হয় মাসুমার। সে জানে এখন সময় ভালো না। প্রাপ্তবয়স্ক ছেলেকে একা থাকতে দেয়া মানে তার চারপাশে নানা ধরনের ভুল আর বিপদকে আমন্ত্রণ জানানো। তাসিন যথেষ্ট ভালো ছেলে, কিন্তু তবু মায়ের মনের ভয় কমে না। এই তো মাসখানেক আগেই তো মুরাদ এক মেয়েকে নিয়ে পালালো, সেই সাথে অন্য বন্ধুরাও পালালো। মনে হতে গায়ে কাটা দেয়। না, সে কিছুতেই ছেলেকে যেতে দেবে না। সারা সন্ধ্যা এই নিয়ে বাড়িটা নীরব নিস্তব্ধ রইল। তারপরে আবার শোরগোল শুরু হলো যখন আফসার মীর এসে বললেন তাসিনকে চাকরিটাই করতে হবে না, তিনি একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন। বাপ ছেলে মিলে সেই ব্যবসাটাকেই না হয় উন্নতি করবেন। তাসিন জানতে চাইল ব্যবসাটা কিসের। আফসার মীরও অতি উৎসাহী হয়ে বললেন, ব্রয়লার মুরগির খামার দিব। সেই মুহূর্তে পরিবারের সবাই মিলে সন্ধ্যার নাস্তা নিয়ে বসেছিল। মাসুমা গরম গরম সিঙ্গারা বানিয়ে মাত্র ছেলে মেয়ের সামনে রেখেছিলেন। তাসিনের হাতে চায়ের কাপ, মায়েশার হাতে সিঙ্গারা ছিল। বাবার মুখের কথা শুনতেই 2 ভাই বোনের হাতের বস্তু পড়তে পড়তে কোনো রকমে বাঁচল। তুহিনের এ ব্যাপারে নির্বিকার। এই মুহূর্তে তার খাবারটাই গুরুত্বপূর্ণ। আবার যা খুশি বলুক, ভাইকে বলছে তার কি। তাসিন খুব নিয়ে তাকালো বাবার দিকে, চায়ের কাপ রেখে দিয়ে বলল, আব্বা, মাথা ঠিক আছে আপনার? এত ভালো চাকরি ছেড়ে আমি মুরগির ব্যবসা করব? তাহলে আর আমার অত ডিগ্রি সার্টিফিকেট কি কাজের পুড়িয়ে ফেলি? তো চেপলে কেমনে হইব? পড়ালেখা জানে বইলা তো আরো ভালো হইব ব্যবসা। তাসিন আর কিছু বলার মুডে নেই। সে বসা থেকে উঠে চলে গেল। চায়ের কাপে চা পড়ে রইল যেমনটা ছিল, আর সবটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো মাসুমা। সে অপেক্ষা করতে লাগলো বাকি 2 ছেলে মেয়ে উঠে পড়ার, তারপর একটা ব্যবস্থা করবে এই মীর সাহেবের।
আফসার মিরের চোখ পড়ল স্ত্রীর দিকে, আর তাতেই তার গলা বুক শুকিয়ে গেল। ছেলেমেয়েরা ওঠার আগে নিজেই উঠে পড়ল। ওহো, আমার না একটু হাঁটে যাইতে হইব। যেন হঠাৎ মনে পড়ল কথাটা, এমন ভাব করে বেরিয়ে গেলেন আফসার মীর। কয়েক ঘন্টার জার্নি শেষে বাড়ি পৌঁছতেই সুপ্রভা মুখ ভার করে নিজের ঘরে ঢুকে দরজা দিল। সুপ্রভার বাড়ি পৌঁছানোটা শুধু মীরা আর তার মা দেখেছে। বড় ভাই আর বাবা যার যার কক্ষে ছিলেন। রাত তখন 11টা পেরিয়ে গেছে। মেজো ভাই তোয়াব এখনও বাড়ি ফিরেনি। এই নিয়েই কথা হচ্ছিল মীরা আর তার শাশুড়ির মধ্যে। কিন্তু সুপ্রভার আগমনে দুজনেই নীরব হলেন। হয়তো সুপ্রভার সাথে কথা বলতেন, কিন্তু মেয়েটা রাগ দেখে ফিরেও তাকালো না। মেহরাবের হাতে সুপ্রভার ব্যাগ। মরিয়ম শিকদার তাকেই প্রশ্ন করলো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।